ক্ষমতা গ্রহণের দ্বারপ্রান্তে তারেক রহমান, বাংলাদেশের ইতিহাসে এক অভাবনীয় মোড়। রয়টার্সের প্রতিবেদন। ৭৫ আসনে ঝুলে আছে বিএনপি জামাতের ভাগ্য। নির্বাচনের আগ মুহূর্তে আন্তর্জাতিক সংস্থার জরিপ, ধানের শীষ দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভোটের পরিবেশ নিয়ে মুখ খুলল ইউরোপীয় ইউনিয়ন। অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্ব, পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ পর্যবেক্ষকদের। রুমিন ফারহানার পাশে দাঁড়ালো জাতীয় পার্টি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে সরে দাঁড়ালেন লাঙ্গলের প্রার্থী। হাঁস প্রতীকে কাজ করার নির্দেশ। নির্বাচনের একদিন আগেই গভীর রাতে নেত্রকোনার ভোট কেন্দ্রে আগুন। তদন্তে কাজ করছে ডিবি। পেছনে জানালা দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা, বলছে পুলিশ। বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২ দশকের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে কিছুদিন আগেই ফেরেন বাংলাদেশে। আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে থাকলেও খালেদা জিয়ার মৃত্যুতে হন চেয়ারম্যান। ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করা এই নেতাই এখন দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন, এমনটাই বলছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এক প্রতিবেদনে রয়টার্স বলছে, শেখ হাসিনার পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় তারেক রহমানের এই উত্থান বাংলাদেশের ইতিহাসে এক অভাবনীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তারেক রহমান তার নির্বাচনী প্রচারে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। তিনি ঘোষণা করেছেন, ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এমন সাংবিধানিক সংস্কার আনা হবে যাতে স্বৈরতান্ত্রিক প্রবণতা রোধ করা যায়। এছাড়া তিনি দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, দুর্নীতি দমন এবং কেবল তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো নতুন শিল্প বিকাশের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরেছেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি কোনো নির্দিষ্ট দেশের ওপর অতি নির্ভরশীল না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল থাকার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি দলের ক্ষমতায় আসা নয়, বরং এটি বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণে একটি বড় পরিবর্তন। একদিকে তিনি তার বাবা ও মায়ের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন, অন্যদিকে নিজেকে একজন পলিসি মেকার বা নীতি নির্ধারক হিসেবে তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছেন। মাঠ পর্যায়ে বিএনপির শক্তিশালী অবস্থান এবং ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে এই নির্বাচনের ফ্রন্ট রানার বা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলেও জানিয়েছে রয়টার্স। আগামী কয়েকদিনের মধ্যেই নির্ধারিত হবে তারেক রহমানের এই নির্বাসন থেকে ক্ষমতার সফর চূড়ান্ত পরিণতি পায় কিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে তোড়জোড় চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। জনপ্রিয়তার দৌড়ে কার দৌড় কত দূর, সে প্রশ্নের উত্তর খুঁজতে জাগরণ ফাউন্ডেশন ও প্রজেকশন বিডির সহযোগিতায় গত ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের ৩০০ আসনের ভোটারদের উপর জরিপ চালিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি। সেখানে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। জরিপে দেখা গেছে ভোটের হিসেবে শহর ও গ্রামের রুচি ভিন্ন। শহরাঞ্চলে বিএনপির দাপট বেশি, সেখানে ৪৬% মানুষই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। অন্যদিকে গ্রামের ৪৫% মানুষ জামায়াত জোটের উপর বেশি আস্থা রাখছেন। আসন ভিত্তিক বিশ্লেষণে জামায়াত ১০৫টি এবং বিএনপি ১০১টি আসনে নিশ্চিত জয়ের পথে রয়েছে। তবে ৭৫টি আসনে ২ দলের মধ্যে হতে পারে শিয়ানে লড়াই। আইআইএলজির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন জানান, দেশের ৩০০ আসনের উপর ভিত্তি করে ৬৩,৬১৫ জন ভোটারের মতের ভিত্তিতে চালানো জরিপের ফল অনুযায়ী ৪৪.১০% ভোটার বিএনপির পক্ষে এবং ৪৩.৯০% ভোটার জামায়াত জোটের পক্ষে নিজেদের রায় দিয়েছেন। জাতীয় পার্টি ১.৭০% এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩.৮০% ভোটারের সমর্থন পেয়েছেন। তবে এখনও ৬.৫০% ভোটার কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারেননি।
জরিপের তথ্য বলছে ভোটাররা মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ৬৭%, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। যোগ্য প্রার্থী নির্বাচনে ৭১% মানুষ প্রার্থীর ব্যক্তিগত দক্ষতাকে প্রাধান্য দেবে বলে জানিয়েছেন। আগে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকায় বিএনপিকে ভোট দিতে চান ভোটাররা এবং জামায়াত তুলনামূলকভাবে সৎ ও কম দুর্নীতিগ্রস্ত হওয়ায় ভোটাররা ভোট দিতে চান। নির্বাচন পরবর্তী সময়ে কে আসে রাষ্ট্র ক্ষমতায়, এটি এখন দেখার পালা। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ভোটের পরিবেশ নিয়ে অবস্থান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে তুলে ধরা হয় নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের পর্যবেক্ষণ। মঙ্গলবার ইইউর নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স আইজাবস বলেন, আজ থেকেই মাঠে থাকবেন স্বল্পমেয়াদী ইইউ পর্যবেক্ষকরা। তবে কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে বলে জানান তিনি। বলেন, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ভালো। মঙ্গলবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ইভার্স। বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিচ্ছে ইইউ, যেখানে সংখ্যালঘু ও নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে। এদিকে ২৭টি সদস্য রাষ্ট্র থেকে আগত ২০০ জনের নির্বাচন পর্যবেক্ষক দল সারা দেশে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। ঢাকায় বর্তমানে সব স্বল্পমেয়াদী পর্যবেক্ষককে নির্বাচনের দিনের কার্যক্রম, ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল তালিকা পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবেন তারা। এরই মধ্যে ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক দেশে পৌঁছেছেন। পাশাপাশি ইইউ কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হয়ে পর্যবেক্ষণের পরিধি বাড়াচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের শহর, পৌর এলাকা ও গ্রামে ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফলের তালিকা পর্যবেক্ষণ করবেন ইইউ পর্যবেক্ষকরা। এছাড়াও আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান পর্যবেক্ষক ইভার আইজাবস ইইউ মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ ও ফলাফল উপস্থাপন করার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের আগ মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের মাঠ। বলা চলে বড় পরিবর্তন এসেছে রাজনৈতিক সমীকরণে। এই আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা, এমনকি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকেও সমর্থন দিয়েছেন। সোমবার রাত ১১টায় সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী বলেন, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা ও নানা হুমকির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। এমন অবস্থায় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির নির্দেশে তারা ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে জাতীয় পার্টির ওপর যখন হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল, তখন রুমিন ফারহানা সাহসের সঙ্গে এর প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির মুখেও তিনি রাজনৈতিক অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন। তার সেই ভূমিকার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ জাতীয় পার্টি এই আসনে হাঁস মার্কার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। ভোটের একদিন আগেই আগুন দেওয়া হয়েছে কেন্দ্রে। গভীর রাতে ৪টি ভোট কেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়া হয়। এতে পুড়ে গেছে বুথ কেন্দ্রে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, রাত ২টা থেকে ২:৩০টার মধ্যে আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ও পুলিশকে জানালে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সকালে পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ, ডিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ঘটনার তদন্ত শুরু করে। সোমবার রাতে নেত্রকোনার সদর উপজেলায় এ ঘটনা ঘটে। আগুন দেওয়া কেন্দ্রগুলো হলো সদর উপজেলা পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়িগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুড়ে যাওয়া ভোট কেন্দ্র ঘুরে পুলিশ জানায়, ভয় দেখাতে কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।